নমস্কার। আমি দয়াময় রায়, পুরুলিয়া জেলার বাংলা সাহিত্যের পরম্পরায় 1956 থেকে 2005 এই 50 বছরের ইতিহাস পর্যালোচনা করতে গেলে দুটি প্রশ্নের উত্তরের মধ্যে মেলে। প্রথম প্রশ্ন যে বাংলা সাহিত্যে কতখানি সমৃদ্ধ হয়েছে মানভূমের ভাষা আন্দোলন উত্তর পুরুলিয়া জেলা, এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর যে পৃথিবীর মধ্যে প্রথম বাংলা ভাষা আন্দোলন সংগঠিত হলো 1911 সালের 12ই ডিসেম্বর দরবার ডে পরবর্তী সময়ে 1912 সালের 1 এপ্রিল থেকে। তাইলে এই যে সুদীর্ঘ ইতিহাস এবং তার পরিণতি, মানভূম ত্রিখণ্ডিত, পুরুলিয়া জেলার জন্ম হলো 1956 সালের 1 নভেম্বর। ভৌগোলিক ভূমিখণ্ডের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের মধ্যে ঘটেছে, কিন্তু মনন চর্চায়, সাহিত্য চর্চায়, বিশেষভাবে বাংলা ভাষা সাহিত্য চর্চায় এই ভূখণ্ডটি অর্থাৎ পুরুলিয়া জেলাটি বাংলা সাহিত্যের পরম্পরায় কতখানি জায়গা দখল করেছে এবং সেই জায়গা দখলের জায়গাটি কোন কোন ক্ষেত্রে সেটি বিচার করার নিশ্চিতভাবেই সময় এসেছে। আসলে 1956-50-এর দশক থেকে বিগত 20 শতক অতিক্রান্ত হয়ে 21 শতকের প্রথম দশকের 5টি বছর এই কাল সীমার মধ্যে অন্তর্ভুক্ত করতে চেয়েছি। আমরা জানি যে বঙ্গভক্তি একটি বাঁধ ভাঙা আবেগের সৃষ্টি করেছিল। নিশ্চিতভাবেই রাজনৈতিক বিশ্লেষণে, অর্থনৈতিক বিশ্লেষণে, সমাজতাত্ত্বিক বিশ্লেষণে তার আলাদা আলাদা তার ব্যর্থতা সাফল্যের দিক থাকবে, তার মূল্যায়ন আলাদাভাবে হতে পারে, কিন্তু সাহিত্য মননগত দিক থেকে যে বাংলা ভাষা আন্দোলন সংগঠিত হওয়ার পরে এই 50 বছরে আমাদের এই পুরুলিয়া জেলা যে ভূখণ্ড, সেখানকার সাহিত্যের ইতিহাসে কতখানি প্রভাব ফেলতে পেরেছে সেটি মূল বিচার্য বিষয়। একথা ঠিক যে প্রাক বঙ্গভক্তির আগে আমাদের এই ভূখণ্ডে যেসব পত্রপত্রিকা চালু ছিল, যেমন মুক্তি পত্রিকা, যেমন তরুণের শক্তি ইত্যাদি ইত্যাদি, সেগুলির মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন তীব্রতর আকার ধারণ করেছিল বলেই তার মধ্যে বিভিন্ন লেখায়, বিভিন্ন আর্টিকেলে, বিভিন্ন কবিতায় সেই খবর এবং দেশপ্রেমের কথাই বেশি বেশি করে লেখা হচ্ছিল, ছাপানো হচ্ছিল। কিন্তু 1956-র 1 নভেম্বরের পর বা 1947 সালের 15ই আগস্টের পর স্বাধীন দেশে এই যে 10 বছরের ভেতর একটি নতুন জেলা বাংলার মাটিতে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে পুনরায় প্রবেশ করল, সেটি কি সদর্পে না অত্যন্ত মৃদু মন্দবায়ে? এটি আমার আজকের আলোচনার মূল বিষয়। আমরা জানি যে বঙ্গভক্তি বাঁধ ভাঙা এক আবেগের সৃষ্টি করেছিল। রাজনৈতিক দিক থেকে, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, ইতিহাসের পরম্পরাগত দিক থেকে কিংবা অর্থনৈতিক দিক থেকে এই ভূখণ্ডের বঙ্গভক্তির কারণে কতখানি আমরা সেসব দিক থেকে সমৃদ্ধ, কতখানি উন্নত, সে বিচার
ভিন্ন বিষয়, কিন্তু মননচর্চার দিক থেকে, সাহিত্যকৃতির দিক থেকে, বাংলা ভাষা সাহিত্যের সংস্কৃতির জগতে এই 50 বছরের যে আবেগ, যে উচ্ছ্বাস, তাকে বাঁধভাঙা আবেগ বলেই চিহ্নিত করা যায়। আমরা যদি দেখি যে প্রশাসনে ভাষা বাংলা তখন থেকে চালু হয়েছে। ইংরেজি তো আমাদের রাজভাষা ছিল, যা আমাদের সরকারি ভাষা, স্বাধীনোত্তর কালেও সেটি সরকারি ভাষা রূপে চালু আছে এবং ছিল। কিন্তু বঙ্গভুক্তির পর প্রশাসনে ভাষা যেন সন্ত্রাসমুক্ত হলো, এটি সন্ত্রাসমুক্ত জেলা হলো ভাষা সন্ত্রাস থেকে। তো সেখানে দেখা গেল যে 5-এর দশক থেকে, অর্থাৎ 1956 সালের 1 নভেম্বর পরবর্তী সময়ে, তার আগে যেসব পত্রপত্রিকা যেমন মুক্তি, তরুণের শক্তি ইত্যাদি যে পত্রপত্রিকা, সেগুলি স্বাধীনতা আন্দোলনকে বেশি বেশি করে সেখানে বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন কবিতা প্রকাশিত হয়েছে। কিন্তু বঙ্গভুক্তির পর বিভিন্ন যে পত্রপত্রিকার জন্ম হলো, আসলে আমাদের এই যে প্রশ্নটি যে পুরুলিয়ার বঙ্গভক্তি জনিত কারণে বাংলা ভাষা সাহিত্যে কতখানি সমৃদ্ধির দিকে এগিয়েছে, তার উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের লিটল ম্যাগাজিনের দিকে চোখ ফেরাতে হয়। অন্তঃসলীলা ফল্গুধারার মতো এই সাময়িক পত্রপত্রিকাগুলি তাদের আবেগ দিয়ে, তাদের প্রচেষ্টা দিয়ে, গোষ্ঠীবদ্ধ চেতনার ভেতর দিয়ে আমাদের এই ভূমিখণ্ডের যে সকল কবি, প্রাবন্ধিক, গীতিকার, সঙ্গীতকার এবং আমি নাটককার, উপন্যাসিক, এই সমস্ত দিক থেকে, অর্থাৎ ছড়া, শিশু সাহিত্য, উপন্যাস, অন্যদিকে আরেকটি বিশেষ ধারা যাকে আমরা মানভূমি কবিতার ধারা বা আঞ্চলিক কবিতার ধারা আমরা বলতে পারি, তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তি চেতনা আশ্রিত যেমন সাহিত্য সৃজিত হয়েছে, তেমনি প্রতিষ্ঠানগত একটি সাহিত্যের ধারাও কিন্তু বহমান ছিল এই সময়কালে। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে পুরুলিয়া জেকে কলেজকে কেন্দ্র করে একটি সাহিত্য সৃজনের ধারা, অর্থাৎ একটি গোষ্ঠী তৈরি হয়। সাহিত্য তার পত্রিকা, তার গোষ্ঠীর উপরেই নির্ভর করে, এটা যুগে যুগে দেখা গেছে। সেখানে আমরা দেখেছি যে শ্রদ্ধেয় সুবোধ বসু রায়, শ্রদ্ধেয় সুধীর কুমার করণ, অপূর্ব সান্যাল প্রমুখেরা এবং তাঁদের সঙ্গে এই জেলার বিশিষ্ট লোকগবেষক নরনারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখেরা, তারা তাদের সাহচর্যে, তাদের মননচর্চায় এক বিশেষ ধারার সৃষ্টি করেছিল। অন্যদিকে এই 50 বছরের ভেতর একটা আধিকারিক নির্ভর সাহিত্য, এটা আমাদের বাংলাদেশে 19 শতকে আমরা দেখি বঙ্কিমচন্দ্রের যে সময়, সেই সময়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে আসীন ছিলেন, তারা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছিলেন, এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত। স্বভাবতই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি আমরা তার সুদীর্ঘ এক ইতিহাস রয়েছে। তাহলে এই এতগুলি মধ্যে আবার আরেকটা দিক আছে, যেমন হরিপদ সাহিত্য মন্দির এবং বিভিন্ন সংস্থার পূজা সংখ্যা, বিভিন্ন স্মরণিকা প্রকাশ, নানানভাবে এই 50 বছরের সাহিত্য সৃজন আমরা লক্ষ্য করতে পারি। আমরা যদি একটু পিছনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাব হয়তো আজকের যে আলোচনা, সেই আলোচনায় সব পত্রিকার আনুপূর্বিক ইতিহাস এবং সব পত্রিকার নাম তুলে ধরা ক্ষেত্রে
আমার অক্ষমতায় প্রকাশ করছি, কারণ এত পত্রিকার এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে এই জেলা ভূমিতে। অন্যদিকে যে সকল সাহিত্যিক, কবি, লেখক তারা সৃজন করেছেন, তাদের সকলের নাম এবং তাদের সৃষ্ট গ্রন্থ, কাব্যগ্রন্থ, নাটক ইত্যাদির নাম তুলে ধরা এই সময়কালের মধ্যে অসম্ভব বলেই আমি আমার অক্ষমতা প্রকাশ করছি। কিন্তু প্রসঙ্গক্রমে বলতে পারি যে কতকগুলি যে মোড়, যে বাঁক, যে গতি, যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলি আলোচনা নিশ্চিতভাবেই হয়তো উঠে আসতে পারে। কিন্তু অনেকগুলি আবার পরবর্তী আলোচনায় তুলে আনার চেষ্টা করব, এই কথা আমি বলতে পারি। যে কথা দিয়ে এই প্রসঙ্গের মধ্যে এলাম সেটি হলো এই যে বিগত শতক মানে 20 শতকের দ্বিতীয় যে 50 তার 45টি বছর এবং 21 শতকের প্রথম 5টি বছর, এই সময়কালকে যদি আমরা চিহ্নিত করি তাহলে আমরা দেখতে পাব যে 5-এর দশকের একেবারে শেষ ভাগে অর্থাৎ 56 পরবর্তী সময়ে ইতিহাস নতুন করে কল্পনা দ্বারা লেখা যায় না। ইতিহাস পড়ে থাকে তার সৃষ্ট, তার কাহিনীর মধ্যে, তার উপাদানের ভেতরে। এখানে আমরা দেখি যে 5-এর দশকের শেষ ভাগে অন্তঃসলীলা, ফল্গুধারার মতো অজস্র পত্রপত্রিকার জন্ম, বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি হয়, সাহিত্য গোষ্ঠী, পত্রিকা গোষ্ঠী, এবং তারা বিভিন্ন পত্রপত্রিকা অর্থাৎ লিটল ম্যাগাজিন যাকে বলা হয়, সেই লিটল ম্যাগাজিনের জন্ম দিয়েছে। তাতে দেখা যায় যে পুরুলিয়া 57, জেলা হিতৈষী 58, মর্মবাণী 59, তুফান 59, তপোবন 60 সালে, পুরুলিয়া প্রভাকর 61 সালে প্রকাশিত হয়, জয়যাত্রা 1961, পুরুলিয়া গেজেট 1963। এগুলির মধ্যে অনেকগুলি সংবাদ নির্ভর হলেও তার মধ্যে চিঠিপত্র, তার মধ্যে প্রবন্ধ, তার মধ্যে কবিতা প্রকাশিত হয়েছে। তারপরেই আমরা দেখেছি যে ছত্রাক অসাধারণ এক পত্রিকা, যা 1968 সালে, এবং কেতকী, কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের কেতকী এবং সুবোধ বসু রায়ের ছত্রাক 1968 সালে প্রকাশিত হয়েছে। রু 1970 সালে, বিচিত্রা 1963 সালে। আমরা 70-এর যিশু, একদল লেখক কবি গোষ্ঠীর জন্ম হলো আমরা 70-এর যিশু 1975 সালে। শালপলাশের রং 1972, ভগীরথ, অব্যয়, অন্নজল, শঙ্খচিল, নীলাকাশ, জিরাফ, গ্রাম বাংলার ঝঙ্কার, অলস সময়, পিরামিড, নবারুণ, জোনাকি, কংসাবতী, অব্যয়, অনরিজু, অন্তরা, কথামঞ্জরি, কবিতা বনানী, করম তীর্থ, করম দ্বীপ, কাঁকর, কিশোর ভাবনা, 1400 সাল, পরবর্তী ক্ষেত্রে অর, ঝলক, ছাতিমতলার কথা ভুললে চলবে না, জন্মভূমি, বালার্ক, নাটমন্দির, জাগরণ, বর্ডার লাইন দি, লুব্ধক সাহিত্য, বিপন্ন সময়, বিষণ্ণ সময়, ফিনিক, ভোরের সানাই, সাধনা, শঙ্খচিলের ভাষা, টুকলু, সোনাবন্ধু, স্বদেশ, বিকল্প অনুশীলন, শঙ্খচিলের ভাষা, মহুল, শিখি, বৈতালিক, স্বদেশ, হিমযুগ, বিসর্গ, মুক্তপ্রাণ, সঞ্চিতা, ছড়াকার, কেকা, কৌম, বাদ্যবহাল, মুক্তমন, মানভূম সংবাদ, পুরুলিয়া দর্পণ প্রভৃতি। আমি কতকগুলি নাম তুলে ধরার চেষ্টা করলাম।
আমি আগেই বলেছি যে সব পত্রপত্রিকার নাম একদিনে এক আলোচনায় তুলে ধরা সম্ভব না। এই অক্ষমতা জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু যে কথা বলতে হয় সেটি হলো এই যে এই পত্রপত্রিকাগুলি অনেকগুলি সংবাদ সাহিত্য এবং অনেকগুলি অনিয়মিত, কিন্তু এগুলি হীরক দ্যুতিময়। এই পত্রিকাগুলির অনেকগুলি অবলুপ্ত হলেও অক্ষর কিন্তু লুপ্ত হয়নি। আজ কেতকীর কথা বলতেই হয়। জিরাফ, অনরিজু, অনুভব, সাধনা, লুব্ধক, নাট মন্দির, সাহিত্য, অর, জ্যোতিরিঙ্গন, বর্ডার লাইন দি, মানভূম সংবাদ, এইভাবে ওই সময়কাল ধরে 2005 অবধি প্রচুর পত্রপত্রিকা সচল থেকেছে। কবিতায়, প্রবন্ধে, আলোচনায় নানান ধরনের লেখা আমরা লক্ষ্য করেছি। যে কথা, এ তো পত্রপত্রিকার কথা। এবার আমরা যদি বিভিন্ন লেখক কুলের কথা কিছু কিছু আমরা তুলে ধরতে পারি সেই প্রচেষ্টায়, যেমন ডক্টর সুধীর কুমার করণ, চিত্তরঞ্জন সেনগুপ্ত এবং সুব্রত মুখোপাধ্যায় রসিক যে উপন্যাসটি লিখেছেন সেটি পুরুলিয়া কেন্দ্রিক। সুবোধ বসুরায়ের যে লোকপ্রাণতা, লোকপ্রিয়তা, লোকসংস্কৃতির যে নিবিড় অনুরাগ, আর মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় সারা বঙ্গদেশে এপার এবং ওপার বাংলায় একটা বিখ্যাত নাম। অন্যদিকে কবি নির্মল হালদার, যিনি 60-এর দশক থেকে কবিতা চর্চা করছেন, শান্তি সিংহ, অমিয় কুমার সেনগুপ্ত, জগন্নাথ মুখোপাধ্যায়, সুভাষ নাগ, সত্যেন্দু গুপ্ত, যুধিষ্ঠির মাঝি, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, বিমলকান্তি ভট্টাচার্য, নিত্যানন্দ সেনগুপ্ত, সৈকত রক্ষিত, কল্লোল মজুমদার, মুকুল চট্টোপাধ্যায়, অশোক দত্ত, অশোক ঘোষ, মবিনুল হক, জগন্নাথ দত্ত, গোপাল কুম্ভকার, অসিত সিংহ, অনিল মাহাতো এবং আমাদের দিব্যেন্দু রায়, অমিয় পাল, মহাবীর নন্দী, এরকম নামের তালিকা করলে এক বিরাট সুদীর্ঘ এক ইতিহাস তৈরি হবে। আমার প্রচেষ্টায় আমি কিছু কিছু নাম তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী ক্ষেত্রে অসীম দেঘরিয়া, শান্তিপ্রিয় গুরু, উদয়ন হাজরা, বিদ্যুৎপতি, চঞ্চল দুবে, রুদ্রপতি, প্রশান্ত পাল, সুনীতি গাঁতাইত, সুভাষ রায়, রঞ্জন আচার্য, অর্ধেন্দু মাহাতো, এইভাবে এক বিরাট সুদীর্ঘ নামের তালিকা আমরা লক্ষ্য করি। অন্যদিকে এই লেখক, কবি, গল্পকার, প্রবন্ধকার, নাট্যকার, উপন্যাসিক, তারা যেভাবে বঙ্গভুক্তি পরবর্তী সময়ে বাংলা সাহিত্য চর্চার প্রতি নিবিড় অনুরাগে তারা নিজেদের সৃজন করে গেছেন, সেটি একটি বাঁধভাঙা আবেগের সঙ্গে তুলনীয়। অন্যদিকে আরও যেটি লক্ষ্য করি যে পুরুলিয়া জেলার বাংলা সাহিত্য পরম্পরায় 1956 থেকে 2005 এই সময়কালে যে বিভিন্ন যে বই মেলা এবং সেই বই মেলাকে কেন্দ্র করে গ্রন্থ প্রকাশের একটি হিড়িক পড়ে যায় বলা যায়, এক জোয়ার আসে। পত্রপত্রিকা প্রকাশের জন্য সকলেই সচেষ্ট হন এবং বিভিন্ন লেখক 2000 থেকে অন্তত 2005 এই সময়কালের যে চিত্রটি লক্ষ্য করি, তাতে বিভিন্ন লেখক অপেক্ষা করে থাকেন যে কখন বই মেলা হবে, একটি তার গ্রন্থ সেটি প্রকাশিত হবে।
আমি সুভাষ রায়ের কথা বললাম, গৌতম রায়ের কথা বললাম, স্বরাজ মিত্রের কথা বললাম, যে যারা এই সময়কালে, এই বিগত শতকের শেষ দিক থেকে যারা কাব্যচর্চায় মনোনিবেশ, প্রবন্ধ সাহিত্যে মনোনিবেশ করেছেন, এই ধরনের প্রচুর নাম আমাদের জেলায় আমরা লক্ষ্য করি। সবচাইতে আশ্চর্যের যে কথাটি আমি প্রথমেই সূত্রাকারে বলেছিলাম, যে আধিকারিক নির্ভর সাহিত্যের যে ধারাটি, তরুণদেব ভট্টাচার্য তিনি জেলার একজন আধিকারিক। তিনি পুরুলিয়ার উপরে প্রথম একটি বলতে গেলে পূর্ণাঙ্গ গ্রন্থ তিনি প্রকাশ করেন, যা একটি অনন্য এক তথ্যধর্মী একটি গ্রন্থ বিশেষ। চুনিলাল মুখোপাধ্যায় এক নজরে পুরুলিয়া বলে একটি অসাধারণ তিনি একটি জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার গ্রন্থ প্রকাশ করেন। আমরা দেখেছি আমাদের জেলার জেলাধীশ দেবপ্রসাদ জানা মহাশয়, তিনি অহল্যাভূমি নামে 3টি খণ্ড তিনি প্রকাশ করেন। তার মধ্যে জেলার বিভিন্ন লেখকদের প্রবন্ধ সেখানে সন্নিবেশিত হয়েছে। সেখানে চেষ্টা করা হয়েছে হরিপদ সাহিত্য মন্দিরের সহযোগিতায়, তার সহসম্পাদনায় নিলয় মুখার্জি এবং সম্পাদক, প্রধান সম্পাদক দেবপ্রসাদ জানা মহাশয়, সেখানে বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন ধরনের লেখা সেই 3টি গ্রন্থের মধ্যে তুলে ধরা হয়েছে। একেবারে সাহিত্য, সংস্কৃতি, লোকসংস্কৃতি, লোকভাষা, ক্রীড়াচর্চা, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, পর্যটন, এই সব মিলিয়ে সে এক ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। অন্যদিকে আরেকজন আধিকারিকের কথা বলবো, যিনি একটি অসাধারণ কাজ শুরু করেছিলেন, নিমাই চাঁদ হালদার। তিনি আমাদের এই জেলার সাহিত্য এবং সাহিত্যের সঙ্গে যারা যুক্ত, সেই সাহিত্যিক, কবি, লেখক, প্রাবন্ধিক, নাট্যকার, তাদের কথা তুলে ধরেছিলেন একটি গ্রন্থপঞ্জির ভেতর দিয়ে। এখানে যারা গবেষক, তাদের ক্ষেত্রে এটি একটি আকর গ্রন্থ হয়ে উঠেছে, কারণ এক জায়গায় বিভিন্ন লেখকদের বিভিন্ন লেখা যে গ্রন্থ, সেই তার প্রকাশকালগুলি আমরা সেখানে পেতে পারি বা পেয়ে থাকি। এইভাবে আধিকারিক নির্ভর যে সাহিত্য চর্চা, তাতে মূলত প্রবন্ধ সাহিত্যের উন্নতি হয়েছে সবচাইতে বেশি, এটা অনস্বীকার্য। পরবর্তী ক্ষেত্রে দেবপ্রসাদ জানা শ্রদ্ধেয় জেলাধীশ, পরবর্তী ক্ষেত্রে তিনি 4র্থ খণ্ড প্রকাশ করেছেন, অহল্যাভূমি। অন্যদিকে আরেকটি কথা না বললে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে, যে এই সময়কালে মানভূমি কবিতার ধারা ভীষণভাবে অগ্রগতির সোপান তুলেছে। অর্থাৎ মানভূমি কবিতা, যা আমাদের কথ্য বাংলায়, আমাদের সাধারণ জীবনচর্যায়, আমাদের সাধারণ জীবন চর্চায় যে কথা আমরা বলে চলি, যা চলিত বাংলা, যে স্ট্যান্ডার্ড যে বাংলা, তার থেকে একেবারে আলাদা। অর্থাৎ ঝাড়খণ্ডী বাংলা ভাষার অভ্যন্তরে আমাদের এখানকার মানুষের যে কথ্য যে বাংলা, সেই বাংলা ভাষায় কবিতা চর্চার একটি ধারা এই সময়কালে ভীষণভাবে উন্নত হয়েছে, সেটি আমরা জানি। এবং বাংলা লোকসংস্কৃতি চর্চার ক্ষেত্রে সুধীর কুমার করণের সীমান্ত বাংলার লোকযান গ্রন্থটি এক অসাধারণ গ্রন্থরূপে এখনও স্বীকৃত হয়ে আসছে এবং চিরকাল সেটি স্বীকৃত হয়ে থাকবে। এইভাবেই আমরা আমাদের জেলার এই বাংলা সাহিত্যের এক ধারাবাহিক ইতিহাস আমরা লক্ষ্য করতে পারি। অন্যদিকে সুদীর্ঘ মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়ের
যে কেতকী পত্রিকা, এবং সেই কেতকী পত্রিকাও আজকে 50 বছর অতিক্রম করেছে। দু একজন বিশিষ্ট কবিদের কবিতার দু একটি লাইন, দু একটি চরণ সময়টাকে ধরবার জন্য তুলে ধরতে পারি। কবি মুকুল চট্টোপাধ্যায়ের জিরাফ যে পত্রিকার তিনি সম্পাদক, সেখানে তিনি লিখেছেন, যারা আমাকে পথ দেখিয়ে নিয়ে যায় পূর্বাচলের দিকে, তারা আমার কেউ নয়, তারা কালের চরণ, ছন্দময় জীবনবোধ। অসাধারণ এক আধুনিক বাংলা কবিতার এই উচ্চারণ। সৈকত রক্ষিতের এক নিরেট বাঁধনের শিল্পময়তায় ভরা একটি চরণ উল্লেখ করতে পারি। অন্ধকার পূর্ণতর হবে যখন, জেগে উঠুক শিশুর কান্না। অন্যদিকে কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন, সর্বস্ব হারিয়ে গেলেও লুট হলে গোপন সম্পদ, আমরা তবু আঁকড়ে থাকি মুখের বুকের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা বিশল্যকরণী। মনমোহন কর্মকার তিনি লিখছেন, বাংলা জুড়ে বাংলা ভাষা, বাংলা মায়ের ছবি, বাংলা ভাষার ছন্দে মধুর কাব্য লেখক কবি। এইভাবেই বিভিন্ন লেখক, গবেষক, কবি তারা তাদের সৃজন কাজে মনোনিবেশ করেছিলেন। যেমন অশোক ঘোষের একটি কবিতা, কয়েকটি চরণের কথা উল্লেখ করা যেতে পারে। স্রোতের বিরুদ্ধে জীবন তরীর হাল ধরা, মাঝির হাঁক দেওয়া বাতাসের শব্দ ফিরে ফিরে আসে, ওপারে আমার আপনজন, স্রোতে কান দিয়ে শুনতে চায় আমার কণ্ঠস্বর, পৃথিবী সুখের হোক। কবিতার নাম সুখের হোক, কবি অশোক ঘোষ। কবি অমিয় কুমার সেনগুপ্তের সুদীর্ঘকাল ধরে তিনি বাংলা কাব্য চর্চা করে আসছেন এবং বিশিষ্ট প্রাবন্ধিকও। এসো সব ভেদ ভুলে একই ধ্বজা ধরি, বাঁচার শপথে ঘর গড়ি, বাঁচার শপথে কবিতা। এইভাবে আমাদের বিভিন্ন কবিদের দু একটি চরণ উচ্চারণ করলে দেখা যায় যে আমাদের কবিদের যে বাংলা সাহিত্যের সৃজনের যে ধারা, তা আঙ্গিকগত দিক থেকে, প্রকরণগত দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে অসাধারণত্বেরই শীর্ষ শিখরে উন্নীত হয়। জগন্নাথ মুখোপাধ্যায়ের নিশু কুটুম্ব কবিতাটি আধুনিক কবিতার আঙ্গিকে লেখা একটি অনবদ্য সৃষ্টি। নাকি মধ্যরাতে ঝড় উঠল, সমস্ত সাজানো বাসনাগুলোকে তসবিরে তছনছ করে, আমার গায়ের গন্ধ শিউলিকে দিয়ে যাব, ভয়ে ভয়ে জেগে উঠলাম, টুপটাপ শিউলির বুকে তখন নিঃশব্দ শিশির তৃষ্ণা। এইভাবে আমরা দেখেছি যে বিভিন্ন কবিতার মধ্যে পুরুলিয়া জেলার কবিরা তাদের সৃজনকে সমৃদ্ধ করে চলেছেন। শুধু মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় নন, শুধু অমিয় কুমার সেনগুপ্ত নন, শুধু শান্তি সিংহ নন, সকলেই এই পুরুলিয়ার ভূপ্রকৃতি, জনজীবন, লাল মাটির বুকের অনাবিল সৌন্দর্য, ভালো লাগা, ভালোবাসা সাহিত্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা দেখি যে কবি নির্মল হালদারের কবিতায় এক অদ্ভুত উচ্চারণ। কাঙালের আলো নেই, অন্ধকার নেই, কাঙাল একটা পথ। এক নিবিড়, এক নৈকট্য, এক সাধারণ উদাহরণের ভেতর দিয়ে এই কবিতায় তিনি আধুনিক এক বিশেষ মনোভঙ্গির পরিচয় তুলে ধরেছেন। একটা পাখি মানে একটা আকাশ, দুটো পাখি মানে আরেকটা আকাশ। পাখিওয়ালা তুমি কত আকাশ ধরেছ, কবি মুকুল চট্টোপাধ্যায়। এই কবিতাগুলি বারবার পড়তে ইচ্ছে করে।
কবি জ্যোৎস্না কর্মকারের একটি অদ্ভুত কবিতা। সফেদ বিধবার উল্টানো হাসির সঙ্গে খুবলানো ভাতের সাদা বাসি দেওয়ালে মাছ। বলরামপুর শহর থেকেও শাল পলাশের রং, এই শাল পলাশের রং লাগান চিত্তদাস, অমিয় পাল প্রমুখেরা। অর্থাৎ এই দশকের অন্যান্য কবিদের মধ্যেও অলোক ভাদুড়ী, তাপস পাঁজা, মানস কুণ্ডু, জগন্নাথ দত্ত, গোপাল কুম্ভকার, অনিল মাহাতো, হারাধন বন্দ্যোপাধ্যায়, গৌরীশঙ্কর দাস, সুধীর দাস, দিব্যেন্দু রায়, অসিত সিংহ, তার নাম না করলে এ আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। কবি জগন্নাথ দত্তের এই চরণটি আমার সারা জীবন মনে থাকে, মনে আছেও। ইচ্ছে করলেও ছুতে পারি না মানুষের হাত, শিবির বিভক্ত সব। এই চরণটি যেমন সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এক অনবদ্য, তেমনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই চিরকাল এই কবিতা মানুষের জীবনের কথা, মানুষের ভেদাভেদের কথা, রাজনীতিজনিত কারণে শিবির বিভক্ত যে মানুষ, সে একবার প্রবহমান ধারায় এই কবিতাটি জীবিত হয়ে থাকবে। সরবভাবেই এই কবিতা আমাদের মননকে আঘাত করবে। অন্যদিকে দেবাশিস সরখেলের একটি চরণ, আগুন বল্লরী হয়ে নিজেই দাঁড়াবে। এর থেকে আর কি বলবার থাকে একজন কবির। মবিনুল হকের একটি চরণ, সমাধির বুক চিরে রজনীগন্ধার মতো ফুটে থাকা বন্দুকের নল, অসাধারণ। অন্যদিকে আরেকটি পিনাকি রঞ্জন রক্ষিতের একটি উদ্ধৃত আমি তুলে ধরছি, উদ্ধৃত করছি। ধর্মান্ধ ভক্তের দল বাঁশের ফলকে জিভ ফোড়ে। অশোক দত্ত বলেছেন এক কবিতার ভেতরে, নাইবা পেলাম শতদল, দেখছি শশীকলা মাথার উপরে। 70-এর দশক, মুক্তির দশক। কবিতার ক্ষেত্রেও তার প্রত্যয়, তার বলিষ্ঠতা, তার পদক্ষেপ, তার ধ্বনি, তার এই এসমা নাসা কালাকানুন চালু করে নাগরিক অধিকার হরণের যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে সাহিত্য সংস্কৃতির জগতের মানুষেরা তার বিরুদ্ধে তাদের উচ্চারণ স্পষ্ট করেছিলেন বিভিন্ন লেখার ভেতর দিয়ে। এইভাবেই এই পত্রপত্রিকা এবং কবি, যেমন আমি একটু আগেই বলেছিলাম যে অসীম দে ঘরিয়া, শান্তিপ্রিয় গুরু, উদয়ন হাজরা, বিদ্যুৎপতি, চঞ্চল দুবে, রুদ্রপতি, স্বরাজ মিত্র বলেছিলাম, সুনীতি গাঁতাই, সঞ্জীব চট্টরাজ, সুভাষ রায়, রঞ্জন আচার্য, স্বপন দে, বিশ্বজিৎ লায়েক, নয়নতারা তন্তুবাই, অভিমন্যু মাহাতো, সন্দীপ কর্মকার, বিপ্লব গঙ্গোপাধ্যায়, অপর্ণা দেঘরিয়া প্রমুখের নামের তালিকা তুলে ধরলাম। তালিকা সুদীর্ঘতর, ফলে বেশিরভাগ নামই হয়তো থেকে গেল অগোচরে। শুধু নামোল্লেখের ভেতর দিয়ে কিছু নামোল্লেখের ভেতর দিয়ে একটা সাহিত্য ধারার অনুবর্তন প্রসঙ্গেই কিছু উল্লেখ করতে পারলাম। অন্যদিকে আমরা দেখেছি যে এইভাবে শিশু মনের উপযোগী অনেক ছড়া, শিশু সাহিত্য রচিত হয়েছে। এভাবে এই 50 বছরের ইতিহাসে এত গ্রন্থ প্রকাশিত হয়েছে। যেমন আমরা 1-2টি গ্রন্থের কথা বলতে পারি। অতনু চক্রবর্তীর নিজেকে বিপন্ন ভেবে কাব্যগ্রন্থের নাম, অনিল মাহাতোর সিঁড়িতে স্বপ্নের রোদ, গৌরীকে কয়েক ছত্র, অমিয় পালের এখন বসন্তকাল, জননী জন্মভূমিশ্চ, তখন কিশোরী কবিতা হয়। অরবিন্দ ভান্ডারীর বসন্ত ছুঁয়েছে মৌ, অশোক ঘোষের যে শ্মশান ভূমির উপর জেগেছে ঘাসেরা, অশোক দত্তের অংশত অশোক কিংবা অষ্টবসুর বিভা, অসিত সিংহের অহিরা, মাটি পৃথিবীর টানে মিথ্যে তোমার পরমেশ্বর, উৎপল দাসের ইট পড়ে স্বপ্ন পড়ে, গৌরাঙ্গ দত্তের কথাভূমি, মকর জাতক।
গোপাল কুম্ভকারের আয়নার বিষণ্ণ বিবেক, স্বপ্নের বাউল এবং আমরা, জগদীশ সরখেলের ভাতের রং লাল, জগন্নাথ দত্তের আগতের নাম নির্বাসনে প্রতিদিন, তপন পাত্র মাটি ও কালের ঢেউ অচেনা রং, দেবাশিস সরখেল কুঞ্জ কথা নিকুঞ্জ বিলাস, জীবন কেন কালি ও কয়লায় আছি, বিদ্যুৎ পরামাণিক স্নাহুগড়ে সংলাপ, বিশ্বজিৎ লায়েক ডানায় সে চুম্বকত্ব আছে, আমিও স্বয়ং ঈশ্বর, বিশ্বম্ভর নারায়ণ দেব চাঁদমারিডাঙ্গার প্রস্তাব, মদনমোহন গোপ বুকের গভীরে প্রচ্ছন্ন স্বদেশ, মাধবচন্দ্র মণ্ডল প্রেম, মুজিবর আনসারি, বর্ষা গধূলির ডায়েরি টাঁড় টিকর, রুদ্রপতি, প্রান্তিক চাষা লেদ অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, শ্যামল কিশোর তেওয়ারি, ফিরে এসো রোহিত বাড়ি ফেরে নাই, এসো শপথ নি আমি কি চরিত্রহীন, সন্দীপ মুখোপাধ্যায় তোমাকে দেখব বলে, সমীর কুমার মাহাতোর আশা নিরাশার দোদুল দোলায়, সাধন মাহাতোর মহড়ার পালক, সুজয় দত্তের ফাঁকা মাঠে গোল, সুভাষ রায়ের মাটির কাছাকাছি, সোমেন মুখোপাধ্যায়ের দুঃসময় ধান মাটি ফুল শরীর, হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছড়িয়ে থাকা জীবন, মৌলিশ্রী দাস স্বপ্ন ফেরি, মুকুল চট্টোপাধ্যায়ের স্বপ্নের সব কাঁধে নিয়ে, নিঃসঙ্গ সাঁকোর এপারে, এরকম অনেকেরই 1টি 2টি 5টি 10টি এইভাবে তারা বিভিন্ন তাদের সৃজন সাহিত্য তারা রচনা করে গেছেন। এছাড়া আমরা যদি আমাদের গবেষণা সমৃদ্ধ প্রবন্ধ সাহিত্যের দিকটিও দেখি, তাহলে সেখানেও কিন্তু এক দীর্ঘতর তালিকা লক্ষ্য করা যায়। যেমন অশোক কুমার মাহাতো আদিবাসী শোষণ ও ঝাড়খণ্ড আন্দোলনের ইতিহাস, অসিত কুমার বসু যুগ্মভাবে মানভূম পুরুলিয়ার স্বাধীনতা ও ভাষা আন্দোলন, কিরিটি মাহাতো ঝুমুর সঙ্গীত ও সাহিত্য, কুর্মী জাতি ও কুড়মালি ভাষা আন্দোলন, ঝাড়খণ্ডী ব্লু বুক, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আন্দোলন কী ও কেন, চারিয়ান মাহাতোর কুর্মী জাতির বিকাশের উদ্দেশ্যে টুসু উৎসব ও টুসুর ব্যক্তি, জাগরণী টুসু সঙ্গীত, জলধর কর্মকারের মানিকে ভরা মানভূম, নাচে নাচনি যৌবন, যুগ্মভাবে রবীন্দ্রনাথ ব্যানার্জি, জালালউদ্দিন আনসারি বঞ্চিত পুরুলিয়া, আমার নিজের একটি গ্রন্থ গম্ভীর সিংমুড়ার জীবন ও শিল্প, দিলীপ কুমার গোস্বামী পুরুলিয়ার মন্দির, মানভূমের ভাষা আন্দোলন, পুরুলিয়ার বঙ্গভুক্তি, নিত্যানন্দ মাহাতোর আত্মজীবনী, পলাশ মাহাতোর স্বর্ণময় নীল শিখা এক উপন্যাস, প্রমোদ বরণ বিশ্বাস প্রসঙ্গ বাবরি মসজিদ, তর্ক ও বাস্তবের আলোকে। এছাড়া তিনি আরও অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন। ডক্টর প্রবীর সরকার প্রবাসের পথে, রবীন্দ্রনাথ অন্নদাশঙ্কর, রবির কর সঞ্চয়িতা, তীর্থ রাশিয়া যাত্রী রবীন্দ্রনাথ, বিজয় পাণ্ডা মানভূম সংস্কৃতির বিভিন্ন প্রসঙ্গ, বিবেকানন্দ ত্রিপাঠী ক্রেতা সুরক্ষায় আমরা, ক্রেতা সুরক্ষা আইন নাগরিক সম্পদ, যুধিষ্ঠির মাঝি প্রখ্যাত সেই লোক সংস্কৃতির এক উজ্জ্বল গ্রন্থ, ভাদুগীতি রীতিকথা, সরাক সংস্কৃতি ও পুরুলিয়ার পুরাকীর্তি, রবীন্দ্রনাথ ব্যানার্জি মানিকে ভরা মানভূম, যুগ্মভাবে আগেই বলেছি জলধর কর্মকারের সাথে, সুনীল মাহাতো ঝাড়খণ্ডের যিশু, সুবোধ বসু রায় মানভূমি শব্দকোষ, যুগ্মভাবে নামের মালায় মানভূম নরনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং অযোধ্যা বলে গ্রন্থটি তিনি সুবোধ বসু রায় সম্পাদনা করেন। নরনারায়ণ চট্টোপাধ্যায়েরও ওই সমভাবে মানভূমি শব্দকোষ, নামের মালায় মানভূম, এবং তার অসাধারণ গবেষণা গ্রন্থ সেটি হচ্ছে ঝুমুর, যেটি পশ্চিমবঙ্গ
সরকারের বিভাগ থেকে, লোকসংস্কৃতি বিভাগ থেকে যেটি প্রকাশিত। ডক্টর শ্যামাপ্রসাদ বসু, সংগ্রামী জাতীয়তাবাদ, মেদিনীপুর ও মানভূম। সুশান্ত হাজরা, গল্পে কার্ল মার্কস, মানভূমের অগ্নিকন্যা লাবণ্যপ্রভা ঘোষ, এটি যুগ্মভাবে প্রকাশিত। সৃষ্টিধর মাহাতো বা বাসরিয়ার, মানভূমের লোককথা। হারাধন ব্যানার্জি, আমারে ভাবায় যত ভাবনা। এইভাবে বিভিন্ন লেখকের বিভিন্ন কাব্যগ্রন্থ, গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু পুরুলিয়া জেলায় মানভূমি কবিতা একটা অসাধারণ চর্চা এবং চল আমরা লক্ষ্য করি। মানভূম নামটি রাষ্ট্রিক ইতিহাসে ভৌগোলিক সীমার মধ্যে সীমায়িত হলেও হামরা মানভূঁইয়াবড়ি জাতীয় সদর্প ঘোষণায় মানভূমের ঐতিহ্য, মানভূমের চেতনা আজও উজ্জ্বল হয়ে আছে, সেটা আমরা লক্ষ্য করি। এইভাবে যেমন মানভূমি কবিতা, তেমনি নাট্যচর্চা, নাটক দৃশ্যশিল্প, নাট্যক্রিয়ার দ্বান্দ্বিক প্রতিফলন ঘটে সংলাপের ভেতর দিয়ে। এখানকার নাট্যচর্চাও অসাধারণ দান্দিকতায় এবং প্রযোজনায় সেই নাট্যচর্চা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠেছে। আসলে রেল শহর আনাড়া, আদ্রা কিংবা সাঁওতালি ঋত্বিক নাট্য সংস্থা এবং পুরুলিয়া শহরের অনেকগুলি নাট্য সংস্থা, গণনাট্য সংঘ, সীমান্তিক শাখা, পলাশ শাখা, আপনজন শাখা, এইভাবে তারা প্রসেসিয়াম থিয়েটারের যেমন চর্চা করেছে পুরুলিয়া মিউজিক্যাল ইনস্টিটিউট, ফ্রেন্ডস ইভিনিং ক্লাব, নাট্যমন্দির পশুপতি গঙ্গাধর সঙ্গীত বিদ্যালয়, নডিয়া ড্রামাটিক ক্লাব, রেলওয়ে ইনস্টিটিউট, মিলন সংঘ, শক্তি সংঘ, আমলাপাড়া ইউনিট, বয়েজ ফ্রেন্ডস ক্লাব, অগ্রণী সংঘ, ধারাবাহিকভাবে তারা উদয়ন, ধারাবাহিকভাবে তারা এই সকল নাট্যচর্চার ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য অবদান স্বাক্ষর বজায় রেখেছেন। পলিটেকনিক স্টাফ রিক্রিয়েশন ক্লাব, অনামী শিল্পী গোষ্ঠী, অনুষ্টুপ প্রভৃতি সংস্থা গ্রুপ থিয়েটারের ধারাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছে। অন্যদিকে নাট্য সংস্থা বিদ্যা, নাট্য নিকেতন বা এটিএফসির সাংস্কৃতিক বিভাগ, ঐকতান, মাইন্ডস অ্যান্ড মিনারেলস রিক্রিয়েশন ক্লাব, তারা বা কোঅর্ডিনেশন কমিটি পুরুলিয়ার সাংস্কৃতিক শাখা, নাট্যম সংস্থা এবং মুক্ত কণ্ঠ নামক নাট্য সংস্থা ও নাট্য আন্দোলনের ধারাকে বিকশিত করে তুলেছে। আসলে নাটক, অভিনয়, প্রয়োগ, প্রযোজনার সংখ্যা অগণিত হলেও নাট্যকার হিসাবে পরিচিতি লাভ করেছেন খুব কম সংখ্যক নাট্যকার। 80-র দশকের জ্যোৎস্নাময় ঘোষের একক নাটক স্বরবর্ণ, ক্যান্সার, কুচিল মুখার্জির বেধি, মেহেরারু, অথ মুখোশ কথা, অমল দের ভাদুরিয়ার দিরাগমন, পেলারামের কীর্তি, জামাই ফোঁটা কিংবা স্বপন হুজুরির আলোটা জ্বালবই বা তেল প্রভৃতি নাটক উল্লেখযোগ্য সৃষ্টিরূপে চিহ্নিত হয়ে আছে। এইভাবে আমরা দেখি অনেকেই এই কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক এবং মানভূমি কবিতা চর্চার ভেতর দিয়ে বাংলা সাহিত্যের ধারাকে সৃজন করেছেন, বাংলা সাহিত্যের ধারাকে পরিপুষ্টি দান করেছেন। ফলে আমরা যে কথা দিয়ে এই আলোচনার শেষ করতে পারি যে বঙ্গভুক্তি 1956 থেকে 2005 এটি একটি শুধু ইতিহাসগত কারণ নয়, এটি একটি ভূখণ্ডের এক রাজ্য থেকে আরেক রাজ্যে অন্তর্ভুক্তি নয়, এর অন্তরালে বাংলা সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা মুখরিত হয়েছে, আন্দোলিত হয়েছে, প্রসারিত হয়েছে ডালায় ডালে ডালে, শাখায় শাখায়, প্রশাখায় প্রশাখায়। এই অন্তত এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে পুরুলিয়া জেলার বাংলা সাহিত্য পরম্পরায় এই 50 বছরের বাংলা সাহিত্যের সৃজন খুব অনূন্য নয়। এইভাবেই আমরা দেখতে পারি যে পুরুলিয়ার বঙ্গভুক্তি
বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, বাংলা সাহিত্যে পুরুলিয়া জেলাকে সুপ্রতিষ্ঠিত করেছে এবং এমন কিছু লেখক লেখিকার জন্ম হয়েছে তাদের সৃজনের মধ্য দিয়ে, যা সারা বাংলার বুকে তাদের নাম স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে আছে এবং সে ধারা আজও অব্যাহত। নমস্কার, ধন্যবাদ।